স্বাগত নিউজ ফর চট্টগ্রাম প্রতিদিন সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তানিয়া হারুন। এবারে বিস্তারিত। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মায়ানমারে ত্রাণ ও মানবিক সহায়তা হস্তান্তর শেষে দেশে প্রত্যাবর্তন করেছে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বানৌজা সমুদ্র অভিযান। দুপুর 2টায় 55 সদস্যের উদ্ধার ও চিকিৎসা সহায়তাকারী দল এবং মায়ানমারে আটকে পড়া 20 বাংলাদেশিকে নিয়ে চট্টগ্রামের নেভাল বার্থে পৌঁছায় জাহাজটি। 20 বাংলাদেশি নাগরিক প্রায় 2 বছর যাবৎ মানব পাচারের শিকার হয়ে মায়ানমারে আটক ছিল। উভয় দেশের প্রতিনিধিদের মধ্যকার সমঝোতায় আটক বাংলাদেশিদের মুক্তি দেওয়া হয়। চট্টগ্রামের গোয়ালপাড়া বস্তিতে আগুনে পুড়ে গেছে 22টি সেমি পাকা ঘর। ভোরে লাগা আগুন 1.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। সব হারিয়ে খোলা আকাশের নিচে অবস্থান করছেন বাসিন্দারা। আবু জাবেদের ছবিতে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে থাকছে বিস্তারিত। মঙ্গলবার ভোরে এইভাবে দাউ দাউ করে জ্বলা আগুন দেখে ঘুম ভাঙে চট্টগ্রামের গোয়ালপাড়ার বাসিন্দাদের। হঠাৎ লাগা আগুনে পুড়ে যায় 22টির বেশি ঘর। খোলা আকাশের নিচে হা হতাশ করছেন আগুনে সহায় সম্বল হারানো মানুষগুলো। একটা জিনিসও বের করতে পারে, টাকা পয়সা যা ছিল সবই শেষ। প্রায় 5 লক্ষ টাকার মতন টাকা, ক্যাশ টাকা, স্বর্ণ আছে 3 ভরি। আমার সব শেষ বাবা, আমার কিছু নাই, আমার ঘর দুয়ার বর্তমান সব শেষ। রাস্তা সরু হওয়ায় দ্রুত প্রবেশ করতে পারেনি ফায়ার সার্ভিসের গাড়ি। শেষমেশ আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করলেও ততক্ষণে পুড়ে ছাই বাড়িঘর। পুড়েছে এক এসএসসি পরীক্ষার্থী প্রবেশপত্র সহ বইও। দুশ্চিন্তায় পরীক্ষার্থী সহ তার পরিবার। এসএসসি পরীক্ষাতে আমার রোল নাম্বার এসে মনে আছে, কিন্তু আমার এডমিট কার্ড টোকন পুরানোর জন্য আমি পরীক্ষা দিতে পারছি না। এডমিটও ফুরে গেছে, ব্যাগ সব ফুরে গেছে। আমার ছেলের পরীক্ষা দিতে পারতেছে না, মানে সব চলে গেছে। আগুন কিভাবে লেগেছে তা খতিয়ে দেখছে ফায়ার সার্ভিস। এই জায়গাটাতে অগ্নি নির্বাপন অনেক চ্যালেঞ্জ ছিল, যেহেতু রাস্তাগুলো সরু এবং আপনার ছোট ছোট টিনের বস্তি ঘরের মতো ঘরগুলা। আমরা তারপরও অনেক ঝুঁকি নিয়ে এবং খুব দক্ষতার সাথে আগুনগুলো ইতিমধ্যে নির্বাপন সম্পন্ন করেছি। জানা মতে এখনো কোনো আহত বা কোনো নিহতের সংবাদ আমরা পাই নাই, তবে আমাদের অনুসন্ধান অব্যাহত আছে। ক্ষতিগ্রস্তদের পাশে মানবিক বিবেচনায় সবাই এগিয়ে আসবে এমন প্রত্যাশা বাসিন্দাদের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। ফেনীর দাগনভূঞা বাজারে ইজারার টাকা তোলাকে কেন্দ্র করে বিএনপির 2 গ্রুপের মধ্যে পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় উভয় পক্ষের 5 জন আহত হয়। পুলিশ জানায়, দাগনভূঞা বাজারে ইজারার টাকা তোলাকে কেন্দ্র করে সকালে বিএনপির 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষের ককটেল বিস্ফোরণে এসএসসি পরীক্ষার্থী সহ বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহত হয় উভয় পক্ষের কমপক্ষে 5 জন। খবর পেয়ে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় 36 জনকে আটক করেছে যৌথ বাহিনী। আজ মধ্যরাত থেকে বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। 65 দিনের সময়সীমা কমিয়ে 58 দিন নির্ধারণ করার পাশাপাশি নিষেধাজ্ঞার সময় পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রায় একই সময়ে করা হয়েছে। মাছ আহরণে নিষেধাজ্ঞা থাকা অবস্থায় প্রকৃত জেলেদের সরকারি প্রণোদনার আওতায় আনা ও নিষেধাজ্ঞা কমানোর দাবি জানিয়েছেন মৎস্য সংশ্লিষ্টরা। কক্সবাজার থেকে আরো জানাচ্ছেন ইরফানুল হাসান। মাছের বংশবিস্তার, বেড়ে ওঠা ও টেকসই আহরণের জন্য বঙ্গোপসাগরে মাছ ধরায় প্রায় 3 মাসের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। 5 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত মোট 58 দিন এই নিষেধাজ্ঞা চলমান থাকবে। পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে সামঞ্জস্য রেখে 1 মাস আগে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। জেলেরা বলছেন, এমনিতে এবছর জলদস্যুদের উৎপাতে তেমন বেশি মাছ আহরণ করতে পারেনি তারা। তার উপর 1 মাস আগে এই নিষেধাজ্ঞা দেয়ায় জীবনযাপনেই কষ্ট হবে তাদের। তাছাড়া এই সময়ে যে সরকারি সহায়তা দেওয়া হয় তা অপ্রতুল। 50 কেজি চাল দিয়ে একটা পরিবারের মধ্যে কিছু হচ্ছে না, কে হাই বাঁচবো? আর সরকার যদি কিছু না দিলে আর কি হাই। প্রকৃত যারা জেলেরা আছে এরা এগুলো পায় না।
প্রতি বছর বাংলাদেশের জলসীমায় এই নিষেধাজ্ঞা থাকে 20 মে থেকে 23 জুলাই অর্থাৎ 65 দিন, আর ভারতের জলসীমায় তা থাকে 15 এপ্রিল থেকে 14 জুন 61 দিন। জেলেদের দীর্ঘদিনের অভিযোগ, বাংলাদেশের নিষেধাজ্ঞা বলবৎ থাকার মধ্যে প্রায় 39 দিন আগে ভারতীয় জেলেরা দেদারসে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে মাছ ধরে নিয়ে যান। এতে ক্ষতিগ্রস্ত হন দেশের লাখ লাখ জেলে। প্রশাসনিক কর্মকর্তারা বলছেন, একই সময়ে নিষেধাজ্ঞা থাকবে বঙ্গোপসাগরের ভারতের জলসীমায়ও। এক্ষেত্রে ভারতের নিষেধাজ্ঞা বলবৎ থাকার 2 দিন আগেই বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় নিষেধাজ্ঞা শেষ হয়ে যাবে। এতে লাভবান হবেন বাংলাদেশের জেলেরাই। 15 এপ্রিল থেকে 11 জুন মোট 58 দিন, এবং এই সময় ইন্ডিয়ান জলসীমায়ও আপনার মাছ ধরা বন্ধ থাকবে, যাতে করে আমাদের জলসীমায় ইন্ডিয়ান মাছ ধরার নৌকা যাতে প্রবেশ না করতে পারে। মাছ আহরণের নিষেধাজ্ঞা থাকা অবস্থায় প্রকৃত জেলেদের সরকারি প্রণোদনার আওতায় আনা ও নিষেধাজ্ঞা কমানোর দাবি জানিয়েছেন মৎস্য সংশ্লিষ্টরা। ইরফানুল হাসান, নিউজ 24, কক্সবাজার। চট্টগ্রামের বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুপুরে এই অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক ফয়জুল্লাহ। এ সময় ওজনে কম দিয়ে মুরগি বিক্রি করার প্রমাণ পান তারা। অভিযোগের সত্যতা পাওয়ায় এক দোকানদারকে 1.5 লাখ টাকা জরিমানা করা হয়। এমনকি ওজনে কম দেয়া হলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেন ভোক্তা অধিকারের কর্মকর্তারা। দেশের বড় ভোগ্যপণ্যের বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে কালের বিবর্তন ও প্রযুক্তির ছোঁয়ায় শত বছরের ঐতিহ্যবাহী হালখাতা উৎসব হারিয়ে যাওয়ার পথে। ঐতিহ্যের হালখাতার জায়গা এখন করে নিয়েছে কম্পিউটার, ল্যাপটপ। তাই আজ হালখাতা উৎসবের দিনেও নেই বড় বাণিজ্য ভান্ডার খাতুনগঞ্জে হালখাতার কোনো জৌলুস। তবে সেই ঐতিহ্য ধরে রেখেছে চট্টগ্রামের হাজারী লেইনের স্বর্ণ ব্যবসায়ীরা। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। হালখাতা বাঙালিদের ব্যবসায়িক কার্যক্রমের অবিচ্ছেদ্য অংশ। এক সময় দেশের বড় ভোগ্যপণ্যের বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে হালখাতার উৎসব থাকলেও সেখানেও কালের বিবর্তন ও প্রযুক্তির ছোঁয়ায় শত বছরের ঐতিহ্যবাহী হালখাতা উৎসবে যেন বাধা পড়েছে। পঞ্জিকার দিনক্ষণে আজ হালখাতার উৎসবের সময় নির্ধারণ থাকলেও নেই কোনো খাতুনগঞ্জে হালখাতার জুলুস। কোনো কিছু মোবাইলের মাধ্যমে, অ্যাপসের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে সেটিকে সরাসরি লেনদেনের যে সুযোগ সেটা পাঠানো দেওয়া যায় এবং নিয়ে আসা যায়, যার কারণে এই হালখাতার যে প্রচলন সেটিটা অনেকটা ভাটা পড়েছে। বাপদাদার রীতি প্রথা ধরে রাখতে বর্তমানে হাতে গোনা কিছু প্রতিষ্ঠান ছোট পরিসরে পালন করে হালখাতার অনুষ্ঠান। প্রতি বছর নিয়ে এবছরও যাতে দিনগুলো ভালো যায়, ব্যবসা বাণিজ্যের জন্য ভালো যায়, ভালোভাবে করতে পারি, সবার কাছেই দোয়া এবং আশীর্বাদ চাচ্ছি, দিনগুলো ভালোভাবে কাটাতে পারি। অন্যদিকে হালখাতার ঐতিহ্য ধরে রেখেছে চট্টগ্রামের হাজারী লেনের স্বর্ণের ব্যবসায়ীরা। দোকানে দোকানে পূজার মধ্য দিয়ে হালখাতা উৎসবের সূচনা করেন স্বর্ণ ব্যবসায়ীরা। এরপরেই মিষ্টি মুখ করিয়ে নতুন বছরের নতুন লাল খাতায় শুরু হয় হিসাব নিকাশ। প্রতি বছরের মতো এবছরও হালখাতা উৎসবটা এই দিনে পালন করে থাকি। আমাদের যে পুরাতন যেই ব্যবসায়িক যারা আছে, নতুন নতুন করে আবার ওদের সাথে বন্ধুত্বপূর্ণ আবার সম্পর্ক রাখা, ব্যবসা আবার নতুন করে শুরু করা। এক বছরের খাতাগুলো বাদ দিয়ে নতুন খাতাটা করে আর কি উদ্বোধন করে আর কি। সারা বছরে হিসাব নিকাশ শেষ করে নতুন বছরের নতুন হিসাবের জন্য খোলা হয় হালখাতা, যেখানে লিপিবদ্ধ থাকে দৈনিক হিসাব নিকাশ থেকে শুরু করে ক্রেতা বিক্রেতার ব্যবসায়িক কার্যক্রমের সকল তথ্য। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ আসলাম চৌধুরী বলেছেন, সন্তানদের আরও বেশি খেলাধুলার মাধ্যমে মাদক মুক্ত ও খারাপ অভ্যাস থেকে বিরত রাখতে হবে। দুপুরে চট্টগ্রাম পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ জিয়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরিচালনা কমিটির আহ্বায়ক নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল আহাশেম বক্কর, পটিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ এনামুল হক এনাম সহ অন্যান্যরা।
আগামীতে বাংলাদেশকে পরিচালনা করবে তা জনগণের সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। বাংলা নববর্ষকে বরণ উপলক্ষে চট্টগ্রাম হাটহাজারী উপজেলা ও পৌরসভা বিএনপি এবং জাসসের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সদস্য সচিব গিয়াসউদ্দিন, ওহিদুল আলম, চট্টগ্রাম উত্তর জেলা জাসসের সভাপতি কাজী সাইফুল ইসলাম টুটুল সহ অন্যান্য নেতাকর্মীরা। লক্ষ্মীপুরে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ নিয়ে আতঙ্কে দিন কাটছে মেঘনা উপকূলবাসীর। বর্ষায় জোয়ারের পানি লোকালয়ে ঢুকে বড় ধরনের ক্ষতির আশঙ্কায় দুই উপজেলার অন্তত ৩০,০০০ মানুষ। এমন পরিস্থিতিতে বর্ষার আগেই বেড়িবাঁধ সংস্কারের দাবি তাদের। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সাইদুল ইসলাম পাবেলের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। লক্ষ্মীপুর সদরের মজু চৌধুরীর হাট থেকে কমলনগরের মতিরহাট পর্যন্ত 2 কিলোমিটার বেড়িবাঁধটির অবস্থা বেহাল। আগের বেড়িবাঁধ থেকে 2 ফুট নিচু এবং বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে এমন দশা। একই সঙ্গে মেঘনার অব্যাহত ভাঙনে দুর্ভোগ যেন কাটছেই না উপকূলীয় 2 উপজেলার অন্তত 30,000 মানুষের। এখন বর্ষায় লোকালয়ে পানি ঢুকে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন উপকূলবাসী। তাদের অভিযোগ, প্রতি বছর বর্ষা মৌসুমে বসত ঘর বাড়ি ডুবে আসবাবপত্র ও গৃহপালিত পশু পাখি নিয়ে বিপাকে পড়েন তারা। বেড়িবাঁধের কারণে ঘরে পানি উঠে ঘর দুয়ার সবগুলো মনে করে ভাঙচুর হয়েছে। এখন এরা যে ঠিক করবো বা ইয়ে করবো ওইভাবে অবস্থান এদের ভিতরে না। যে কোনো ভাবে মনে করেন ভিতরে পানি ঢুকি আমরা মনে করেন খুব একটা কষ্ট পড়েছি আমরা। কেউ আমাদেরকে তো চেষ্টাও করে না, সবাই আসে যায় কিন্তু চাই দিয়ে কিছু চলে যায়। বড় ধরনের ক্ষতি থেকে বাঁচতে দ্রুত বেড়িবাঁধ সংস্কারের দাবি স্থানীয়দের। আমাদের দাবি অনাঙ্গ রাস্তা এটা যদি সরকারে যদি মানে বেরিয়ে এটা দেখে এই সিসি ব্লক দিয়ে যদি এটা ঠেকা তাহলে এটা ঠিক। বর্ষার আগে যদি না বান্ধে আমরা থাকতাম পারব না, সব ডুবে যাইতেছে। আমাকে বাড়িঘর বর্ষা আইলে সব ডুবে যায়। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমাদের নদী ভাঙন সহ বাঁধটা যেন রক্ষা পায় আমরা এই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতেছি, যাতে এই বর্ষা মৌসুমে পানি যেন না ঢুকতে পারে সেই ব্যবস্থা করে আমরা বাঁধটা উঁচু করে দিব আর কি। বন্যায় ক্ষতি থেকে রক্ষায় স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি উপকূলবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রামে চক্ষু শিবির 2025-এর অধীনে প্রথম ধাপে ছানি অপারেশন কার্যক্রম সম্পন্ন হয়েছে। চন্দনাইশ সমিতি চট্টগ্রামের আয়োজনে এবং জাহানারা মোনাফ ফাউন্ডেশন ও শেভরন আই হসপিটালের যৌথ সহযোগিতায় এই কার্যক্রম পরিচালনা করা হয়। দুপুরে নগরীর পাঁচলাই শেভরন আই হসপিটালে আয়োজিত এই শিবিরে বাছাইকৃত 225 জন রোগীর মধ্য থেকে প্রথম পর্যায়ে 110 জনের ছানি অপারেশন করা হয়। ক্যাম্পের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেন। পার্বত্যাঞ্চল খাগড়াছড়িতে ত্রিপুরা জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব বৈশু উপলক্ষে চলছে গড়িয়া নৃত্য। ত্রিপুরা জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব বৈশু, এই বৈশুর অন্যতম আকর্ষণ হলো গড়িয়া নৃত্য। এই উৎসব ও নৃত্য কেবল আনন্দ উল্লাসের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি ত্রিপুরা জনগোষ্ঠীর সামাজিক ঐক্য, সাংস্কৃতিক ঐতিহ্য এবং আত্মপরিচয়ের অন্যতম ভিত্তি। এটি মূলত নতুন বছরের আগমনকে স্বাগত জানিয়ে গড়িয়া দেবতার পূজার এক মহা উৎসব। গড়িয়া দেবতাকে আহ্বান করে গ্রামের সব মানুষের মঙ্গল, সুখ, সমৃদ্ধি কামনা করা হয়। আমরা পুরনো যত গ্লানি যত দুঃখ হয় সেটা মুছে আমরা নতুনটাকে আমরা বরণ করব। আমার খুব ভালো লেগেছে, সবাই আনন্দ উৎসব করে বেঁচে আছি, সবাই ভালো আছি। গড়িয়ার মাধ্যমে আমরা জানতে পারি যে আমাদের পাহাড়ে বৈশু উৎসব শুরু হয়ে যাচ্ছে। তো আমরা সবাইকে আহ্বান জানাই আমাদের বৈশু উৎসবে অংশগ্রহণ করার জন্য। চট্টগ্রাম প্রতিদিন সংবাদ এখন এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।